চট্টগ্রামে কালুরঘাট সেতুতে ট্রেনের সাথে সিএনজি অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ৫ জন। তদন্ত কমিটি গঠন, ৪ রেলকর্মী সাসপেন্ড। মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তির শিকার ঈদে ঘরমুখো যাত্রীরা। ট্রেনেও শিডিউল বিপর্যয়, আগের তুলনায় স্বস্তির দাবি স্বরাষ্ট্র স্থানীয় সরকার উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলের ৪ জন কর্মীকে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে 7:45 দিকে ছাড়ে। দুর্ঘটনার বিষয়ে জানালিহাট স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মোহাম্মদ নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, সেতুর ওপর সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল ছিল। সেখানে একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি। এ সময় ট্রেনটি সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। ট্রেন চালক সংকেত অমান্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে নিজামুদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে, এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেন চালক এই নিয়ম না মেনে দ্রুত গতিতে সেতুতে উঠে যায়। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত 10:40 ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় ঘটনাস্থল থেকে নিহত হন 2 বছরের শিশু আয়েশা সহ অন্য 3 জনের লাশ উদ্ধার করা হয়। আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে ঘারিন্দা এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে 25 কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে যানজটে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশের গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। অন্যদিকে ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতুর টোল প্লাজায় বাড়ছে যানবাহনের চাপ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও রয়েছে যানবাহনের চাপ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 4 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতের যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদের ঘরমুখো মানুষের জন্য যাত্রা স্বস্তির। যানজট নিরসনে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ের প্রস্তুতির সুফল মানুষ পাচ্ছে বলেও মনে করেন তিনি। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে কিছু পশুর মার্কেট বসায় কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এদিকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি অভিমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও ছিল যাত্রীদের মুখে। সকাল 6টা ট্রেনের জন্য সকাল 9:30 পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে হাজারো ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরাতেই যেন আনন্দ এসব মানুষের। দেখেন, সামনের গেট বন্ধ করে রাখছে, এই গেটটা খোলা, জানালা দিয়ে উঠতে হচ্ছে। আমরা ফিমেল মানুষ, ঠিক আছে, এটা কোনো কিছু হইলো? মানে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না, আমাদের দেশে যেরকমটা হয় আর কি। বাসের টিকিট নাই, বাসের যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখন অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদৌ আসবে কিনা। ঈদ যাত্রায় ভোগান্তি, এই যে এইভাবে আমরা বসে আছি অনেকক্ষণ হয়ে গেল, 3 ঘন্টা লেট হয়ে গেল আমাদের এখানেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন। এবং এই ঈদেও আশা করি কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের থেকে এবার
মানুষ স্বস্তিতে দেশে ফিরবে। মানুষের যেই ঈদ যে একটা উদযাপনের বিষয়, সেটা যেন মানুষের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, দেশের জনগণের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। কয়েকটি লঞ্চ কিছুটা দেরিতে ছাড়লেও এবারের নৌপথে এই যাত্রা স্বস্তির বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে যারা লঞ্চ ছাড়তে দেরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দু একটি লঞ্চের জন্য ঈদ যাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয় এ সময় সাংবাদিকদের তিনি জানান, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দু একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে। গেল 5 দিনে ঘাট ছেড়েছে 824টি লঞ্চ, সেগুলোতে দক্ষিণাঞ্চলের 8 লাখ যাত্রী ঘরে ফিরেছেন। আপনারা একটা জানেন যে এখানকার তো মোটামুটি পরিবেশ ভালো আছে, এরকম কোনো নাই, ইনফরমেশন নাই যে কোনো টিকিটের বেশি নিচ্ছে। তো অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যে যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওইরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু কিছু আছে যে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে, আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলি যখন যাবে, আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস, যুক্ত হব তার সাথে। কায়েস, আগামীকালের ঈদ প্রস্তুতি এবং ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন, আর যারা পরিদর্শনে এসেছেন তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদ। সকাল থেকেই আসলে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনিও এসেছিলেন এই ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে। আপনি জানেন যে রাত পোহালেই ঈদুল আজহা নামাজ এখানে অনুষ্ঠিত হবে, সে কারণে এই ঈদগাহ ময়দান তারা পরিদর্শনে। তো ডিএমপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে। এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত থাকবেন। এর পাশাপাশি ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার সহ গোয়েন্দা নজরদারি সহ নানা ধরনের আপনার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে এসে এখানে নামাজ আদায় করতে পারেন, ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন, যাতে কোনো ধরনের কোনো বাধাবিঘ্নতার সৃষ্টি না হয়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে আরেকটি কথা বলেছেন যে এখানে আসলে শুধু এই জাতীয় ঈদগাহ ময়দানে না, ঢাকার আরও যেসব ঈদগাহ ময়দান রয়েছে, সারা দেশের যে ঈদগাহ ময়দান রয়েছে, সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত এমন কোনো কার্যক্রমের আশঙ্কা তাদের নাই। এবং তারা বলেছেন যে কোনো ধরনের কোনো ঢিল মানে কোনো ধরনের কোনো নজরদারির বাইরে কোনো জায়গা থাকবে, ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সে কারণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি বাস টার্মিনাল, প্রত্যেকটি লঞ্চ টার্মিনাল, সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গরুর ট্রাকগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে, কোনো ধরনের কোনো চাঁদাবাজি যেন না হয়, সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সে কথাটি বলেছেন। এবং সর্বশেষ যিনি এই ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন, জাতীয় ঈদগাহ ময়দান, তিনি হচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এবং তিনি এসে এখানে বলেছেন, তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিসের ভিত্তিতে এই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন এসেছেন। তিনি বলেছেন যে আদালতের রায়ে তিনি বৈধ মেয়র, কিন্তু কয়েকজন উপদেষ্টার কারণে তিনি আসলে বসতে পারছেন না। তিনি নামও বলেছেন একজন উপদেষ্টার, যে তাদের কারণে আসলে বসতে পারছেন না। যাই হোক, তিনি ঈদগাহ ময়দানে পরিদর্শনে এসেছিলেন, তার সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অনেকেই ছিলেন এবং এর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ছিলেন। তারা ঘুরে ঈদগাহ ময়দানটি ঘুরে দেখেছেন জনাব ইশরাক হোসেন, এবং তিনি বলেছেন যে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে, বৃষ্টি হলেও যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো তারা দেখভাল করেছেন। এবং তিনি খোঁজখবর নিয়েছেন, তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং কোনো ধরনের কষ্ট যাতে মুসল্লিদের না হয় সেই নির্দেশনাও তিনি দিয়েছেন এবং তাদের প্রতি সেই অনুরোধটি তিনি রেখেছেন। এর পাশাপাশি জনাব ইশরাক হোসেনকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যে তিনি মানে এই এখন আসলে কি করবেন। তো তিনি আসলে বলেছেন যে যেহেতু কয়েকজন উপদেষ্টা
তাকে বসতে দেওয়া হচ্ছে না সিটি কর্পোরেশনে, সেই কারণে তাদের পদত্যাগ তিনি দাবি করেছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে বিএনপি যে আগামী নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, এই উপদেষ্টারা থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটিও তিনি প্রশ্ন রেখেছেন এবং বলার চেষ্টা করেছেন যে এই উপদেষ্টাদের আসলে পদত্যাগই চাই এবং পদত্যাগের পরই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে যেহেতু জরুরি সেবাগুলো চালু রাখতে হবে, ঢাকা সিটিতে যারা বসবাস করেন তাদের সেবা চালু রাখতে হবে, সে কারণে তিনি বলেছেন যে প্রয়োজন হলে ঢাকা সিটি কাউন্সিলে বিপ্লবী কাউন্সিল একটা গঠন করা হবে এবং সেই কাউন্সিলের মাধ্যমে তারা ঢাকা সিটি কর্পোরেশন কার্যক্রম অব্যাহত রাখবেন। এবং আরেকটি কথা বলেছেন যে কোনোভাবেই স্থানীয় সরকার উপদেষ্টা আপনারা জানেন যে নগর ভবনে কিছুদিন বসতো, পাশাপাশি প্রশাসক বসে, তিনি বলেছেন যে কোনোভাবেই নগর ভবনে যেন উপদেষ্টা এবং প্রশাসক বসতে না পারে সেদিকটা তারা লক্ষ্য রাখবেন। কারণ এখন যে বিষয়টি হচ্ছে তারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। এবং তিনি বলেছেন যে আসলে মেয়র পদের জন্য নয়, কারণ মেয়র পদে যদি শপথ তাকে দেওয়া হতো, তিনি বলেছেন যে মেয়র পদে শপথ দেওয়া হলে তিনি 1 ঘন্টার হয়তো থাকতেন বা তারপরেই তিনি পদত্যাগ করে চলে আসতেন, অর্থাৎ মেয়র পদের প্রতি তার কোনো লোভ নেই। কিন্তু এখন যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এবং তাকে ইচ্ছা করে পরিকল্পিতভাবে যে বসতে দেওয়া হচ্ছে না, সেটির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি শুধু ঢাকা এই জাতীয় ঈদগাহ ময়দান না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব ঈদগাহ ময়দান আছে সেগুলোতে তিনি এবং তার দলীয় নেতাকর্মী সহ তিনি বলেছেন যে আগে থেকেই, যেহেতু তিনি মেয়র প্রার্থী ছিলেন, তখন থেকে ঢাকা দক্ষিণ সিটি। কায়েস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।